হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক, যেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেটাকে বলে স্ল্যাটার্স রুল। এই রুলটা কি বলতে চাইছে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জে স্টার এক্সপিরিয়েন্সড বাই অ্যান ইলেকট্রন ইজ ক্যালকুলেটেড বাই সাবট্রাক্টিং দ্য শিল্ডিং এফেক্ট অফ ইনার ইলেকট্রনস ফ্রম দ্য অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ। তারপর হচ্ছে দ্য এফেক্টিভ চার্জ accounts for the shielding or screening effect caused by the other electron between nucleus and the electron of interest। তো এটা আমরা রিডিংটা পড়ে নিলাম। এবার কি বলতে চাইছে একবার ছোটো করে বুঝে নিই। এটা মেনলি বলতে চাইছে যেটা হচ্ছে একটা যে কক্ষ থাকে সেটা এখন দেখে নিই একবার। এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবার এখানে এই যে আশপাশে যে সেলগুলো আছে, বেঁকে গেল, ছোটো বড়ো হয়ে গেল। এবার এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে। ফার্স্টে দুটো থাকে, তারপরে 8টা থাকে, 2n² যেটা। তারপরে ধরছি একটা আছে, এখানে দুটো আছে, এখানে 8টা আছে, থার্ড সেলে হচ্ছে আমার একটা আছে। এবার এই কাছের ইলেকট্রনগুলোর ওপর এই নিউক্লিয়াসের যত আকর্ষণ থাকবে বা যে বল দিয়ে একে ধরে রাখতে পারবে, সেই বলের থেকে একটু কম বল দিয়ে একে ধরে রাখবে, আর একটু কম বল দিয়ে একে ধরে রাখবে। কেন? কারণ আমরা যদি নর্মাল রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি, আমাদের বাড়িতে মা যতটা আমাদের দেখে রাখতে পারে, যতটা মা শাসনে রাখতে পারে, যখন স্কুলে চলে যায় তখন তো আর মায়ের হাতে থাকে না। তখন ওখানে কী করছে না করছে জানতেও পারা যায় না। কিছু করলে গার্জেন মিটিং হলে বা গার্জেন কল হলে বা কেউ বললো তখন জানতে পারা যায়। সেটা কেন হয়? কারণ সেটা বাড়ি থেকে অনেকটা দূরে। কিন্তু যখন বাড়ির কাছাকাছি, মানে পাড়াতে বা বাড়িতে থাকলে চোখে চোখে রাখাও যায় এবং আকর্ষণ বলটা খুব বেশি থাকে, মানে ধরে বেঁধে রাখা যায়। তো এই জিনিসটা ইলেকট্রনের ক্ষেত্রেও হয়। এবার যত ইলেকট্রন বেড়ে যাবে, মানে যত আকার বড় হবে তত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, তখন কী হবে? নিজেদের মধ্যে রিপালশন শুরু হয়ে যাবে, মানে ঘর্ষণ শুরু হয়ে যাবে। মানে এ ওকে ধাক্কা দেবে, ওকে ধাক্কা দেবে, এই জিনিসটা হবে। তখন এই নিউক্লিয়াসের পক্ষে এই লাস্ট সেলে যে ইলেকট্রন আছে তার ওপর আকর্ষণ বল প্রায় 0 হয়ে যাবে। মানে অতটা আকর্ষণ বল এদের ওপর কাজ করবে না, অতটা শক্ত করে ধরে রাখতে পারবে না। যেটা এখন ধরি একটা কোনো সেলিব্রিটি যদি হয়, ওকে ঘিরে যারা থাকে তাদেরকে ও দেখতেও পারে, হ্যান্ডশেকও করতে পারে। কিন্তু যদি দূরে কেউ থাকে তাহলে তার পক্ষে তার সাথে হ্যান্ডশেক করা বা কথা বলা সম্ভব নয় বা মেশা সম্ভব নয়। কারণ তার আগে যারা আছে তাদের মধ্যে ধস্তাধস্তি হবে, সবাই চাইবে হ্যান্ডশেক করতে, তাদের নিজেদের মধ্যে মারামারি হবে। ফলে কী হবে? একদম দূরে যারা আছে তাদের পক্ষে আর সেলিব্রিটির কাছে যাওয়া সম্ভব হবে না। তো এই জিনিসটাকেই বলে শিল্ডিং এফেক্ট। মানে আমি যদি একদম অনেক দূরে থাকি, আমার আগে এত লোক আছে, এত লোকের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে, সবাই চাইছে হ্যান্ডশেক করতে, তাদের জন্য আমার সেলিব্রিটির কাছে পৌঁছানো হলো না, বা সেলিব্রিটিরও আমার সাথে কিছু মানে হাত মেলানো বা যেটা ফ্যানেরা এক্সপেক্ট করে সেটা করা হলো না। তো সেম জিনিসটা নিউক্লিয়াসের ক্ষেত্রে হয়। এইটাকে বলে শিল্ডিং। মানে ওর আগে যারা ইলেকট্রনগুলো থাকে এরাই একে এমনভাবে ঘিরে থাকে যে পুরোপুরি আকর্ষণ বলটা এদের ওপর থাকে। একদম বাইরে যারা আছে তাদের ওপর কোনো আকর্ষণ বল থাকে না। তখন কি হয়? এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কনসেপ্টটা আসছে, অরিজিনাল যেই অ্যাটমটা নিউক্লিয়ার চার্জ তার থেকে অনেকটা কমে যায়। এফেক্টিভ মানে কি আসল নয়, কিন্তু যেমন রিলেটিভ হয় ওরকম মনে হয় যেন এত অ্যাটমিক চার্জ, মানে ওর আসলে 15 কিন্তু মনে হচ্ছে যেন 3। সেটা বাকি 12 কোথায় গেল? এই শিল্ডিং এফেক্টের জন্য কমে গেল। এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের স্ল্যাটার্স রুল বা শিল্ডিং এফেক্ট। এটা থিওরিতেও এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, আর আলোচনা করে দিলাম। এবার মেন হচ্ছে প্রবলেম, দুটো প্রবলেম করাবো, ওই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে ইয়ারে আসে, ওর বাইরে আসে না। তো বুঝিনি কী করে সলভ করে। ফার্স্ট হচ্ছে ফর্মুলা, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার বলে বা জেড এফেক্টিভও বলে, মানে এরকম লেখা থাকবে। কোশ্চেনে যেমন বলবে তেমন লিখবি। জেড স্টার ইকাল টু জেড মাইনাস এস। এই এসটা হচ্ছে শিল্ডিং কনস্ট্যান্ট, যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার তার রুলসগুলো দেখে নিই। ফার্স্ট রুল হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড গ্রুপিং, মানে যে অ্যাটমটা দেবে তার ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, বেসিক ইলেকট্রনিক কনফিগারেশন। তারপর গ্রুপ করতে হবে। এবার গ্রুপ করার যে রুল সেটা একবার দেখে নিই। এবার তারপরে যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এস ক্যালকুলেট করবো কীভাবে? যদি এনএস অথবা এনপির বলে, মানে বললো একটা 4s-এর বা একটা 4p ইলেকট্রনের জন্য জেড এফেক্টিভ ক্যালকুলেট করো, তাহলে তার রুলটা হচ্ছে এনএস অ্যান্ড এনপি যদি মিশিয়েও থাকে অথবা যে কোনো একটা থাকে তাহলে হচ্ছে 0.35 ভ্যালু হয়। তার আগের যে সেল n-1 তার জন্য 0.85 হয়। তারও আগের হচ্ছে n-2 এর জন্য 1 হয়।
এবং লোয়ারের জন্য 1, n-2 এর লোয়ার সবার জন্য 1, n-1 জন্য হচ্ছে 0.85, আর ওই পার্টিকুলার এনপি বা এনএস অথবা এনএসএনপির জন্য হচ্ছে 0.35। এটা হচ্ছে যদি বলে 4s এর ক্যালকুলেট করো, 4b ক্যালকুলেট করো, তাহলে এই রুলটা। কিন্তু যদি কোনো ডি এর বলে 4d করো বা 4f এর করো, তাহলে কি পার্থক্য হয়? তাহলে যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে এনডি এবং এনএফ একইভাবে 0.35 হবে। এবার এনডি এনএফের ভেতর দিকে যারা থাকবে মানে বাঁ দিকে, তাদের সবার ক্ষেত্রে 1 হবে ভ্যালুটা। কিন্তু আরএইচএসে যারা থাকবে মানে ডান দিকে যারা থাকবে তাদের ক্ষেত্রে 0 হবে। এই রুলটা এই এনএসএনপির জন্য প্রযোজ্য। সবসময় আমার একটাই কনসেপ্ট, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হচ্ছে ভেতরে, মানে ওই ইলেকট্রনটা বাদ দিয়ে ওর ভেতরে যারা আছে ওরাই তো নিউক্লিয়ার চার্জটাকে শিল্ডিং করে দিচ্ছে, ওরাই তো ঘিরে দাঁড়িয়ে আছে সেলিব্রিটিকে, ওদের জন্য তো মিলতে পারছে না। তো সবসময় ভেতরে ইলেকট্রনগুলো নিয়ে কথা হবে, বাইরেগুলো নিয়ে কথা হবে না। তাই আরএইচএসের জন্য 0, সেটা এর ক্ষেত্রেও প্রযোজ্য। একটা প্রিভিয়াস ইয়ার প্রবলেম দেখিনি, খুবই ইম্পর্টেন্ট। এই প্রবলেমটাই দিলে দেয়, কোনো কিছু ঘুরিয়ে টুরিয়ে দেয় না। 2018 সালে অর্সেপি সালে এসেছিলো এবং 25-এও মেবি এসেছিলো, রিসেন্ট যেটা হলো। এই দুটো প্রবলেমই ঘুরিয়ে ফিরে আসে। ক্যালকুলেট দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অফ 4s ইলেকট্রন অফ Fe26 উইথ দ্য হেল্প অফ স্যাটার্স রুল। এখানে কী বলেছি দেখ, 4s লেখা আছে, তাহলে কী বললাম, যদি এনএস অথবা এনপির ক্যালকুলেট করতে পারে তাহলে এই রুলটা, তাহলে আমরা এর দিকে ফোকাস করব। ফার্স্টে স্টেপ 1 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশান লিখতে হবে। এবার Z26 তার ইলেকট্রনিক কনফিগারেশান কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 এই অবধি আর্গনের, তারপর হচ্ছে 3d6 4s2। এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশান। আর একটা যদি তোরা মনে করিস, যদি তোদের ডিমান্ড থাকে, তাহলে বলতে পারিস একটা ইলেকট্রনিক কনফিগারেশন আলাদা ভিডিও বানিয়ে দেবো, যেখানে ট্রানজিশন মেটালগুলো বা যে কোনো কম্পাউন্ডে কীভাবে লিখতে হয় বলে দেবো। কারণ এটা জানা দরকার, পিরিয়ডিক প্রপার্টি যে ঢুকে পড়েছি এখানে ইলেকট্রনিক কনফিগারেশনই মাস্ট, জানতেই হবে। তারপর হচ্ছে আমাদের স্টেপ 2টা কীভাবে হবে, গ্রুপিং, স্ল্যাটার্স রুল ফরম্যাট। গ্রুপিং কীভাবে হবে, সবসময় এস আর পি একসাথে থাকবে আর ডি আর অথবা এফ আলাদা থাকবে। যেহেতু এখানে 1s-এর সাথে কোনো পি নেই, তাই এস একাই আছে, একাই গ্রুপ করলো। তারপর এস আর পি সবসময় একসাথে থাকবে এবং এন সেম হতে হবে, এরও দুই গ্রুপ হবে, গ্রুপ হয়ে গেল। কমা, একইভাবে এখানেও 3 আর 3 আছে, সেম এসপি গ্রুপ হবে, সবসময় এসআইপি গ্রুপ হবে আর এন সেম থাকবে, গ্রুপ হয়ে গেল। তারপরে 3D আছে, কী বলেছি 3D সবসময় সিঙ্গেল থাকবে, আলাদা থাকছে। আর এখানেও সেম 1s-এর মতো অবস্থা, কোনো পি নেই, তাই 4s আলাদা হবে। এটা হচ্ছে গ্রুপিং হয়ে গেল, সবসময় এসআরপি একসাথে থাকবে আর এন সেম হতে হবে। তাহলে গ্রুপিং করা হয়ে গেল। এবার এটা হচ্ছে আমাদের এন হবে, এটা হচ্ছে আমাদের n-1 হবে, এই পুরোটা। এটা হচ্ছে আমাদের n-2 হবে, আর তার আগে গ্রুপটা হবে n-3 হয়ে গেল। আর n4, এটা 3 রয়েছে, 1 কম 2 কম 3 কম। তারপর ভ্যালুগুলো দেখে নিই। আর তার আগে একটা দেখে নিই, যেটা হচ্ছে এই এনএতে একটা ইলেকট্রনের জন্য বলেছে, তো একটা ইলেকট্রন বাদ দিয়ে কটা থাকছে, 2 - 1 1। তো এই গ্রুপেতে একটা ইলেকট্রন আছে, সেম গ্রুপ। তারপরে n-1-এ কটা ইলেকট্রন আছে টোটালটায়, 6 আর 6 12 আর 6 8 14, 6 আর 6 12 আর 2 14, 14টা ইলেকট্রন আছে এই পুরোটাতে। এই n-2-তে কটা ইলেকট্রন আছে টোটাল, 6 আর 2 8। আর যেহেতু আমার রুল হচ্ছে যে n-2 অ্যান্ড লোয়ারের জন্য 1, তাই আমি এটাকেও ধরে নিচ্ছি 10। তো টোটাল হচ্ছে 10 হয়ে গেল। এখানে একটা, এখানে হচ্ছে 14টা, আর এই পুরোটাতে হচ্ছে 10টা। এবার যে রুলটা আছে, রুলটা কী বলেছে, আমার ওই সেম গ্রুপেতে মানে এনএস অথবা এনপিতে যত ইলেকট্রন থাকবে, তাহলে 2 - 1 একটা হচ্ছে, কারণ দুটো আছে, আমাকে একটা ইলেকট্রনের জন্য বলেছে, তাহলে আর কার কটা পড়ে থাকছে, একটা পড়ে থাকছে ওই 4s-এই। তাহলে আমার হচ্ছে 1 × 0.35, তারপরের n-1-এ কটা দেখলাম, 14টা, তাহলে 14 × 0.85। তারপর হচ্ছে n-2 অ্যান্ড লোয়ারে কটা দেখলাম, 10টা, তাহলে 10 × 1। শুদ্ধ কটা ইলেকট্রন আছে n-1 n-2 এনএস অথবা এনপি সাবসেলে, সেইটা ইন্টু এই ভ্যালুগুলো। এখানে একটা ছিল, তাহলে 1 × 0.35। n-1-এ কটা দেখলাম আমাদের, 14টাতে, 14 × 0.85। আর n-2 এর লোয়ারে কটা দেখলাম, 10টাতে, 10 × 1। একবার দেখে নিই। এই যে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে ওই ভ্যালুগুলোই এখানে এসেছে অ্যান্সারে, তাহলে আমরা করতে পেরেছি। তারপর জেড এফেক্টিভ ক্যালকুলেট করবো। তো এই টোটাল যে এই ভ্যালুগুলোর যোগফল করতে হবে, এই যোগফলটাই হবে এস, এই তিনটের যোগফল হবে এস। তো এখানে এস = যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের যোগ করলে দাঁড়ায় 22.25। এবার জেড এফেক্টিভের কি ফর্মুলা বলেছিলাম, যে জেড মাইনাস এস। জেড কত বলে দিয়েছে, জেড বলে দিয়েছে আমাদের 26, এফে 26 হয়, 26 মাইনাস 22.25, যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 3.75। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এমন কিছু শক্ত নয়। আরও দুটো প্রবলেম দেখে নিই।
একইভাবে বলেছে যে স্ক্রিনিংয়ের কনস্ট্যান্ট কি আমি একটু আলোচনা করে দিলাম, নোটে পেয়ে যাবি। তারপরে হচ্ছে একইভাবে বলেছে 4s ইলেকট্রনেরই বলেছে, শুধু এগুলো পাল্টে দিয়েছে, কপার বলে দিয়েছে ওর হচ্ছে 29 আর পটাশিয়াম বলে দিয়েছে ওর হচ্ছে 19। এই কোশ্চেনটা হুবহু এরকমই আসে, এবারেও রিপিট হয়েছে। তো এই দুটো কোশ্চেনই ঘুরিয়ে ফিরে আসে, এই দুটো রেডি করে যাবি তাহলেই হবে। ফার্স্ট হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন, 29-এ কত হবে, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে। এইগুলো 3D মেটাল, 3D মেটালে কিছু কিছু ইলেকট্রনিক কনফিগারেশন একটু আলাদা হয়, মানে এই অবধি সেম থাকবে, তারপর এই যেটা লিখছি এটা একটু আলাদা হয়। এটা 3D-র ফোরেস 1 হওয়ারও কারণ আছে। তো এটা আপাতত রেডি করে রাখবি, যদি তোদের মনে হয় তাহলে বলবি, আমি বুঝিয়ে দেবো। এটা 3D10 4s 1 হবে। এখানে কিন্তু 2 হচ্ছে না, তার কারণ আছে, কারণ হাফ ফিল্ড আর ফুল ফিল্ড এই দুটো অরবাইটার সব থেকে বেশি স্টেবল হয়। তো এখানে ডিটা ফুল ফিল্ড অবস্থায়, সেই কারণে এইটা ভরার আগে এইটা ভরেছে। এটাও দেখ হাফ ফিল্ড, এটাও স্টেবল, এটাও ফুল ফিল্ড, এটাও স্টেবল। তো ওই জন্যই এরকমভাবে লেখা হয়েছে। এটাকে 2 দিলে এটাতে 9 হতো, তো হাফ ফিল্ডও নয় ফুল ফিল্ডও নয়, ফলে স্টেবলও নয়। ওই জন্য স্টেবল করার জন্য এটাকে ভরিয়ে দিয়েছে, ওই জন্য স্টেবল হয়ে গেছে। ওই জন্য এখানে 3D10 লিখছে আগে, তারপর এখানে 4s 1 লিখছে, হয়ে গেল। তারপর হচ্ছে গ্রুপিং। গ্রুপিং এখানে কি, গ্রুপিং এই আগের মতোই হবে। 4s-এর ক্যালকুলেট করতে বলেছে, তাহলে এটা n হবে, এই আগের পুরোটা n-1 হবে, এটা n-2 হবে, এটা n-3 হবে। একইভাবে ক্যালকুলেট এস, সেম গ্রুপের 0, কেন 0, মানে বলেইছি যে একটা ইলেকট্রন থাকলে বাকি দেখ একটা ইলেকট্রন ছাড়া আর কোনো ইলেকট্রনই নেই, তাই 0 হবে। যদি দুটো থাকতো তাহলে একটা বাদ দিয়ে আরও একটা বেঁচে থাকতো, তখন 1 × 0.85 আমরা লিখতে পারতাম, কিন্তু এখানে তো কোনো ইলেকট্রনই বেঁচে থাকবে না একটাকে নিয়ে নিলে, ওই জন্য 0। তো n-1 সাবসেলে কটা আছে, 6 আর 6 12 আর 2 14, তাহলে আমাদের হচ্ছে 14 × 0.85। একইভাবে এখানে হচ্ছে কত, 10, 6 আর 2 8 আর 2 10, আগের মতোই হুবহু এই ক্যালকুলেশানটা সেম থাকবে, 10 × 1 হয়ে গেল। এবার এই যে তিনটে ভ্যালু যোগ করলে যেটা হয় সেটা লিখে নিই, কত হয় যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 16 নয়, এখানে সরি একটু ক্যালকুলেশনে ভুল ছিল, আমি আগের পাতা 10 লিখেছিলাম, এখানে ভুল করে 6 লিখে ফেলেছিলাম। তো এটা 10ই হবে, তো 10-এর জন্য হবে 10 আর 6 16 18, এখানে 18 হবে, এখানে 14 লিখেছিলাম 14 হবে, এখানে 18 হবে, সরি ফর মিস্টেক। তারপর এই পুরোটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা এইটা হবে না, সেটা আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে আমাদের 25.3 আসবে। এইটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 15.3, আর এটা হচ্ছে 10, তো 25.3 আসে। আমাদের রুল আমরা জানি, জেড এফেক্টিভের হচ্ছে আমাদের জেড মাইনাস এস, জেড বলে দিয়েছে আমাদের 29 মাইনাস 25.3 3.7, এইটা আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। তারপরে হচ্ছে একইভাবে পটাশিয়ামটাও হবে 19, এটারও ইলেকট্রনিক কনফিগারেশান, এটা স্টেপ 2, এটা স্টেপ 3, সেম প্রসেস, এটা তোরা বাড়িতে করবি। এটা n, এটা n-1, এটা n-2, এটা n-3। এখানে ডি এর কোনো গল্প নেই, কারণ এটা 3D মেটাল নয়, তো ডি অরবাইটাল আসবে না, নর্মালি কনফিগারেশান লিখতে হবে, শুধু ডি অরবাইটাল আসবে না কারণ 3D মেটাল নয়। তো এইটা সেমভাবেই হবে। একইভাবে এসের জন্যই ক্যালকুলেশান ফর্মুলা সেম, স্টেপ 3-তে এনের জন্য করবি। এখানে দেখ একটা ইলেকট্রন পড়ে আছে, তো একটা বাদ দিলে আর কিছু পড়ে নি, 0, এর হচ্ছে 8, তাহলে 8 × 0.85 হবে, n-2 অ্যান্ড লোয়ার, 6 আর 2 8 আর 2 10, 10-এর সাথে 1 গুণ হবে, কারণ রুল হচ্ছে n-2 অ্যান্ড লোয়ারের ক্ষেত্রে 1 গুণ হয়, n-1-এর জন্য 0.85 গুণ হয়, আর এনের জন্য 0.35 গুণ হয়। তাহলে এখানে কিছু পড়ে নিয়ে বলে 0, এখানে n-1-এর ক্ষেত্রে 6 আর 2 8, 8 × 0.85 হবে, আর n-2 এর জন্য আর লোয়ারের জন্য 6 আর 2 8 আর 2 10, 10 × কত গুণ হয় 1। ওইটা করে তোদের ভ্যালু আসবে এসের 16.80, ওটা থেকে তোদের জেড এফেক্টিভ যেটা আসবে সেটা হচ্ছে 19 - 16.80, ওটা নিয়ার অ্যাবাউট 2.2 এরকম আসবে, 2.20 এরকম। এটা তোদের অ্যান্সার। এটা তোরা বাড়িতে নিজে থেকে করে দেখবি, যেভাবে দুটো প্রবলেম স্টেপ বাই স্টেপ দেখালাম। আশা করি বুঝতে পেরেছিস, আর এই প্রবলেমগুলো একটাও বাদ দিবি না, আমার সাথেই আশা করি তোরা করেছিস, আমি যেমনভাবে সলভ করছি তোরা সেভাবে সলভ করছিস একসাথে, তবেই কিন্তু তোরা বুঝতে পারবি। এই পুরো কেমিস্ট্রিতে হাতে নাতে করতে থাকলে তবে মাথায় ঢুকবে, এমন কিছু স্টেপ নয়, স্টেপ বাই স্টেপই দুটো প্রবলেম দেখালাম। ফার্স্ট হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, তারপর গ্রুপ করতে হবে, সব এসপি সবসময় একসাথে থাকবে আর ডি আলাদা থাকবে। একমাত্র 1s-এর ক্ষেত্রে ও একাই, তাই ওটাই একটা গ্রুপ হবে, আর 4s-এর ক্ষেত্রে তাই দেখছিলাম একাই, ওটা গ্রুপ হবে। তারপরে ক্ষেত্রে আমাদের n মার্ক করতে হবে, n-1 মার্ক করতে হবে, n-2 মার্ক করতে হবে, n-3 মার্ক করতে হবে, নিয়ে সেখানে এবার ক্যালকুলেশনের ফর্মুলা যদি এসের আমাকে বলে বা কোনো পিএর বলে বা 4s-এ ক্যালকুলেট করতে বললো বা 4p ক্যালকুলেট করতে বললো, সেক্ষেত্রে আমাকে ওই সেলেতে দেখতে হবে কটা ইলেকট্রন আছে একটা বাদ দিয়ে,
যদি কিছু না থাকে 0, যদি কিছু থাকে সেই নাম্বারটা ইন্টু 0.35, n-1 জন্য টোটাল ইলেকট্রন ইন্টু 0.85, n-2 অ্যান্ড লোয়ারের জন্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন্টু 1 করে এসআই ভ্যালু আমরা ক্যালকুলেট করে নেব। তারপর হচ্ছে জেড যেটা দেওয়া থাকবে, জেড দেওয়া থাকবে ওটা মাইনাস এস যে ভ্যালুটা বেরিয়েছে সেটা। এইটুকুনি স্টেপ আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা বাই বাই।